সবারটা শুনবেন, সবার শুনে নাচবেন না। ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে এখন এই অডিওটা একটা করছি আমি। যে সবারটা শুনবেন, সবার শুনে নাচবেন না। সবার আগে বলি গতকাল আমার যে শেষ যে অডিওটা দিয়েছিলাম সেটার পরিপ্রেক্ষিতে একজন ফ্যান দেখছি ইউটিউবে একটা প্রশ্ন করেছে। দুটো প্রশ্ন। আম প্রথমটা একটু অদ্ভুত যে ডু you think that the East Bengal management দাঁড়ান আবার বলি, ডু you think that the management is thinking the process that you have maintained? আর আরেকটা প্রশ্ন একটু হালকা করছে যে হু হ্যাজ মোর ফ্যান বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান এসজি। প্রথমে দ্বিতীয়টা ছোট্ট করে উত্তর দিই। হু হ্যাজ মোর এটা একদমই অপ্রাসঙ্গিক। আপনি যদি 100 বছর ইতিহাস দেখেন ইস্ট বেঙ্গলের যবে থেকে শুরু হয়েছে মোটামুটি সমান সমানই। কিন্তু যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে যদি বহুদিন বহু বছর ধরে কোনো একটা ক্লাবের পারফরমেন্সের তলানি হয়, পারফরমেন্স তলানিতে এসে ঠেকে, ধীরে ধীরে কিন্তু সেই ক্লাবের ফ্যান বেস কমতে শুরু করে। এটা কিন্তু মাথায় রাখা দরকার যে আপনি কিছুই করবেন না আর যদি ভাবেন যে 100 বছর বাদেও আপনার ফ্যান বেস থাকবে, সেটা থাকবে না। তো এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার আছে ইস্ট বেঙ্গল এবং খানিকটা মোহনবাগানেরও। কেন মোহনবাগান বলছি, আপনি বলতেই পারেন যে মোহনবাগানের সুপার জায়েন্টে তো এখন দারুণ পারফরমেন্স হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে ওইটা কিন্তু লেগেসি মোহনবাগান নয়। ওখানে শুধু মোহনবাগানের নাম, লোগো আর জার্সিটা নেওয়া হয়েছে, বাকি মোহনবাগানের যেই সত্তাটা সেটা কিন্তু নেই। সে ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার আছে ওদেরও। আমি সেই বিষয়ে যাব না, কেন ওইটা একটু অন্য বিষয়। আপাতত ইস্টবেঙ্গলে থাকা যাক। আর প্রথম প্রশ্ন যেটা করেছে সেই ফ্যান ব্যক্তি, যে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা বা ম্যানেজমেন্ট ভাবছি কি না তা তো ভাই জানি না। মানে আমি যে চ্যাট ফোরামটা খুলেছি সেটা বহুদিন আগে খুলেছি, আজকে 5-6 বছর আগে। তার কারণ তখন আমার উপলব্ধি হয়েছিল যে ইস্টবেঙ্গলের যেসব বিভিন্ন ফ্যান গ্রুপের যে চ্যাট ফোরাম আছে সেখানে একটু অহেতুক দাদাগিরি করা হয়। মানে কেউ কোনো ভিন্ন মত পোষণ করলেই তার উপর সবাই রেড়ে করে ছুটে আসে। তো সেই জন্যই ওই চ্যাট ফোরামটা খোলা। দেখতে দেখতে 5-6 বছর হয়েই গেল। তবে আমার যে ওই চ্যাট ফোরামে কেউ যদি অশালীন আচরণ করেন, ধরুন উল্টোপাল্টা কথা বললো বা খিস্তি মারলো বা এই ধরনের কথা, যে ধরুন আমি কোনো একটা মন্তব্য করলাম বা একটা মত প্রকাশ করলাম যেটা তার ভালো লাগলো না, সে বলে দিল কাটমানি খায়। মানে আমি যেই দেশে থাকি, চাকরি করি, সেখান থেকে আমি ভারতবর্ষে যাই, গিয়ে 1 টাকা 2 টাকা করে নিয়ে আসি, মানে এরকম অভিযোগ। বা থাকছি আমি বিদেশে আর আমি টিকিটের জন্য নাকি কোনো এক পক্ষের হয়ে লেখালেখি করি। তো যখন কেউ ধরুন এই ধরনের অ্যালিগেশন করে, তো তার আর প্রমাণ লাগে না, কারণ আমি তো রয়েছি একটা দেশে আর সে বলছে আমি নাকি টিকিটের জন্য করছি। তো সাথে সাথে মানে কোনো ইনভেস্টিগেশনও নয়, মানে ইমিউনিটি আর থাকার দরকার নেই। মানে এখন যেমন হচ্ছে না, কিছু কিছু ধরুন রাজ্যের কোনো প্রধানের বিরুদ্ধে কোনো আইনত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না ইমিউনিটি আছে বলে, কনস্টিটিউশনাল ইমিউনিটি। তো এই ক্ষেত্রে ব্যাপারটা অন্য। মানে কেউ ধরুন এই ধরনের একটা মন্তব্য করলো, আমি বসে আছি ধরুন ঠান্ডা পরিবেশে ভারত থেকে বহু দূরে, আর কেউ বলছে ও তো সামনের ম্যাচের টিকিট পাওয়ার জন্য এই মন্তব্যটা করেছে, তো আমি ধরে নিয়ে এর একটা মূর্খ এবং এর মনে হয় না একটা ভদ্র পরিবেশে মতের আদান প্রদান করার যোগ্যতা আছে, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিই বা ব্লক করে দিই। তো এবার আসা যাক আসল যে বিষয়টা নিয়ে এই অডিওটা করার ইচ্ছা জাগলো, যে শুনবে সবার কথা কিন্তু নেচো না সবার কথায়। কেন বলছি জানি না, আপনারা যারা ধরুন কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে জড়িত বা করেছেন, দেশে হোক বা দেশের বাইরে, সেখানে একটা কথা আছে যে ভয়েস অফ দ্য কাস্টমার। মানে আপনি ধরুন যে কোনো একটা প্রোডাক্ট, সে আপনার কনজিউমার প্রোডাক্ট হতে পারে বা যে কোনো প্রোডাক্ট, আপনার
অটোমোবাইল প্রোডাক্ট হতে পারে, মানে গাড়ি ঘোড়া বা ওষুধপত্র, মেডিকেল ডিভাইস, এরোপ্লেন, যে কোনো প্রোডাক্ট, ইলেকট্রনিক গুডস, যে কনজিউমার গুডস, সেখানে একটা ভয়েস অফ দ্য কাস্টমার বলে একটা কনসেপ্ট আছে। মানে আপনি আপনার যে ধরুন টার্গেট যে কাস্টমার বেস, ধরুন আপনি জাপানে বিক্রি করতে চান, কি ভারতে, কি ইউরোপের কোনো দেশে, কি আমেরিকায়, তো আপনি সবার থেকে একটু চাহিদাটা বোঝার চেষ্টা করেন। তারপর সেটাকে আপনাকে প্রসেস করতে হয়, করে এবার আপনাকে ঠিক করতে হবে মানে যে কী ধরনের প্রোডাক্ট আপনি তৈরি করবেন। তো আপনি যদি লিটারালি কাস্টমার যেটা বলছে তার ভিত্তিতে কিছু করেন, তাহলে কিন্তু কোনো দিনই ইনোভেশন হবে না। দেখুন, ইনোভেশন কেন হয়? ইনোভেশন মানে কি? কোনো কিছু নতুন কিছু করা, তাই তো? তো নতুন কিছু পাবলিক তো বলতে পারে না। আপনি যখন ধরুন 10টা পাবলিকের কাছে একটা একটা ধরুন, যখন এরোপ্লেন বেরোয়নি, ঠিক আছে, একটা সহজ উদাহরণ দিচ্ছি, এরোপ্লেন বেরোয়নি, ধরুন মোটর গাড়ি চলছে, আপনি পাবলিককে বললেন, ভাই তোমার কি চাই? বললে, দাদা আর একটু জোরে যাতে বাসটা চলতে পারে সেইটা একটা যদি হয়। তো আপনি তাহলে কি মানে খালি বাসই বানিয়ে যাবেন? পাবলিকের মাথায় তো ফ্লাইট কনসেপ্টটা নেই, সেটা তো তারা তো দেখেনি কোনো দিন। বা ধরুন মোটর আবিষ্কারের আগে, ইলেকট্রিক মোটর ইঞ্জিনের আবিষ্কারের আগে, যখন ধরুন মানুষ গরুর গাড়ি করে চলছিল, তখন আপনি যদি জিজ্ঞেস করেন যারা ধরুন গরুর গাড়িতে করে যাচ্ছে, ভাই তোমার মানে কি সমস্যা জীবনে, কি চাও? বলবে যদি গরুগুলো আর একটুখানি জোরে দৌড়াতে পারতো, গরুগুলো পা যদি একটু মোটা হতো। তো আপনি কি তখন মানে রিসার্চ লাগিয়ে দেবেন যে কী করে গরুর পাটা আরও একটু মোটা করা যায়, আরও একটু পেশি বহুল করা যায় গরুটাকে, গরুর গাড়িটায় কী করে আরও জোরে দৌড় করানো যায়? তা তো নয়, আপনি একটা সমাধান নিয়ে এলেন। তো এই ভয়েস অফ দ্য কাস্টমার মানে পাবলিকের কথা শুনে আপনি সবসময় চেষ্টা করবেন পাবলিকের সমস্যাটা বুঝতে। সমাধানটা কিন্তু সবসময় পাবলিকের কাছে থাকে না। পাবলিক হয়তো অনেক সময় বলে দেয়, দাদা মানে এই গরুর বদলে যদি ঘোড়া দিয়ে গাড়িগুলো চালানো যেত সবাই, সেটা একটা সমাধান, তাই তো? কিন্তু সেটা আইডিয়াল সলিউশন নয়। মানে আপনি গরুর গাড়ি বদলে ঘোড়ার গাড়ি করে দিলেন, দ্যাটস নট অ্যান আইডিয়াল সলিউশন। সে সে যখন একটা সমাধান বলার চেষ্টা করছে যে একটা ঘোড়ার গাড়ি, সেইটাও এক প্রকারে আপনাকে একটা তার সমস্যার কথাই বলছে। তো আপনাকে তাহলে সমস্যাটা বুঝতে হবে। সমস্যা হচ্ছে তার আরও গতি চাই জীবনে। তার জন্য আপনি প্রথমে মোটর গাড়ি আবিষ্কার করলেন, মোটর আবিষ্কার করলেন, রাদার ইঞ্জিন আবিষ্কার করলেন। তার পরবর্তীকালে কী করলেন? আপনি ফ্লাইট আবিষ্কার করলেন। কি করে? আকাশ দিয়ে আরও কম সময় যাওয়া যায়। তো তেমনই আপনি যদি এখন ইস্টবেঙ্গল ফ্যানদের কথা শুনে নাচতে থাকেন, তাহলে আপনি সব ঘেঁটে যাবেন। এবং তাই ঘটছে। ধরুন আমার ওই চ্যাট ফোরামে বিগত বেশ কয়েক বছর ধরে যেই প্লেয়ারদের কথা বলেছি যে এদের দ্বারা হবে না, প্রথমে খুব হইচই হয়েছে, অনেকেই রেড়ে করে উঠেছে, বলছে এক এক করে নাম, হিমাংশু জাংরা। আমি তো এই অডিওটা ওখানেও লিঙ্কটা শেয়ার করব, দেখবেন ওখানে যারা অনেকেই আমাকে 5-6 বছর ধরে আমার চ্যাট ফোরামে আছে, একদম শুরুর দিন থেকে অনেকে আমাকে ব্যক্তিগতভাবেও চেনে, দেখবেন তারা কেউ অস্বীকার করবে না। এই হিমাংশু জাংরা, তখন তার হইচই, মানে ফ্যানরা ক্রেজ, তার সাথে বাজার যে সুরসুরি, সবাই ভাবছে কি না কি চলে এসছে, হাবিব চলে এসছে আবার। হিমাংশু জাংরা, অনিকেত যাদব, অতুল, এরকম অনেক। এখন লেটেস্ট হচ্ছে আপনার বিষ্ণুকে নিয়ে চলছে, তো বিষ্ণুটা এখনও গল্পটা শেষ হয়নি, কিন্তু আপনি যদি বিষ্ণুর এটা দেখেন, পারফরমেন্স গ্রাফটা দেখেন, খেয়াল করবেন বিষ্ণু পারফরমেন্স গ্রাফ। এটা আমার ব্যক্তিগত মত, আপনার সাথে নাও মিলতে পারে আমার মত, চিল্লামিল্লি করবেন না, এটা আমি আমার একান্ত ব্যক্তিগত মত প্রকাশ করছি। বিষ্ণু পারফরমেন্স গ্রাফটা দেখবেন, ওকে তো প্রায় শুরুর থেকে খেলানো হচ্ছে আইএসএলে, শেষের দিকে দেখবেন ডিপ করছে, মানে 45 মিনিটও রাখার সাহস পাচ্ছে না। আমি তো মাঠে গেলাম, কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম, ছিলাম কিছুদিন, তখন ওই ম্যাচটা দেখলাম বেঙ্গালুরুর সাথে। দেখলাম মানে হাফ টাইমের আগেই মানে দর্শকরা গালাগাল দিতে শুরু করেছে বিষ্ণুকে, আর হাফ টাইমের পর দেখলাম বিষ্ণুকে নামালোই না কোয়াদ্রাত।
তো সেটাই বলছি যে আপনি ফ্যানদের কথা শুনে নাচলে মুশকিল আছে আপনার জীবনে। যেমন এই মুহূর্তে দেখবেন মানে ক্লেটনকে নিয়ে বেশিরভাগ ফ্যানই অসন্তুষ্ট। তারা হইচই করছে, প্রশ্ন করছে। বেশিরভাগ আপনি দেখবেন এই মুহূর্তে আপনি যদি একটা সার্ভে করেন বেশিরভাগ। কিন্তু এই যারা এই মুহূর্তে ক্লেটনকে নিন্দা করছে ১ বছর আগে তারাই কিন্তু খুব ক্লেটন করছিল। এটাও সত্যি ঘটনা। এই মুহূর্তে যারা ক্লেটনের নিন্দা করছে ১ বছর আগে মানে যখন আপনার কনস্ট্যান্টাইন চলে গেল, এই একই ফ্যানরা কিন্তু তখন ক্লেটন করছিল। ক্লেটনের হয়ে ঝান্ডা নাড়ছিল। ক্লেটন জিন্দাবাদ করছিল। কিন্তু সেই সময় কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আরও মুষ্টিমেয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান আমার ওই চ্যাট ফোরামে বলেছিলাম যে ক্লেটনকে রাখাটা একটা বিশাল বড় ভুল হচ্ছে। তো ব্যাপারটা তো তাই দাঁড়ালো না। ধরুন আপনি যদি ভোট পার্সেন্টেজ করেন যে 98% ক্লেটনের পক্ষে ভোট দিল, 2% ক্লেটনের বিপক্ষে, যার মধ্যে আমিও আছি ধরুন। তা আলটিমেটলি দেখা হলো 2% কিন্তু ঠিক বলেছিল, 98% ঠিক নয়। তো জীবনের সমস্ত ক্ষেত্রে আপনি ওইভাবে ডেমোক্রেসি লাগালে কিন্তু মুশকিল আছে, আপনি ফেঁসে যাবেন। সবসময় যদি আপনি ডেমোক্রেটিক ওপিনিয়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তো এবারে যেটা বলার যে আমি দেখছি মানে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন যে ইউটিউব ফোরামে চ্যাট শোগুলো হয় বা অনেকে ইন্ডিভিজুয়ালি এটা ওটা বলে, তা আমি শুনি সবারটা মোটামুটি শুনি, মানে স্ক্যান করে হলেও শুনি, একটাও মোটামুটি পদের নয় সত্যি বলতে। কিন্তু আমি ওই যে মানে ওই যেমন তৃণমূল কংগ্রেসে আছে না আইপ্যাক, ওরা গ্রাউন্ডে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করে যে এজেন্সি, তো সেরকম আমি মানে কে কি বলছে একটু কুইক ফরওয়ার্ড করে, ধরুন একটা ২ ঘন্টার আলোচনা কি ১ ঘন্টার আলোচনা আমি ৫-৬ মিনিটের মধ্যে জাস্ট একটু বোঝার চেষ্টা করি কী বিষয়ে আলোচনা হচ্ছে। কোনো জায়গায় ধরুন একটু বেশি মনে হলে আর একটু শুনবো, একটু বেশি শুনি, কিন্তু জাম করে স্ক্যানিং করি। তো একটা দেখছি অনেকের এই অভিযোগ যে এই ইনভেস্টার টাকা দিচ্ছে না, বাজেট যথেষ্ট নয়। এটাও কিন্তু পুরোপুরি ঠিক নয়। এটাও পুরোপুরি ঠিক নয়। আজকে আমাদের কলেজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যে এই মুহূর্তে একটা ভীষণ একটা কন্ট্রোভার্সি চলছে, একজন রাজ্যের একজন একটা প্রাতিষ্ঠানিক পদের বেশ উচ্চপদস্থ একজনের কে নিয়ে যে এই মুহূর্তে একটা অভিযোগ নিয়ে একটা যে চলছে তুই তকারি বা কন্ট্রোভার্সি, সেখানে কেউ দেখছি বলছে না না এটা এটা ভুলভাল অ্যালিগেশন। তো এখানেও একই ব্যাপার, এই সমাজের একটা প্রবলেম হয়েছে আমাদের দেশে। বেসিক এথিক্স, র্যাশনাল লজিক সেন্স একদম তলানিতে এসে ঠেকেছে। দেখুন যে কোনো একটা অ্যালিগেশন, সে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক বা যে কোনো অ্যালিগেশন, ইটস অ্যান অ্যালিগেশন, এবং সেই অ্যালিগেশনের ঠিক না ভুল সেটার জন্য একটা বেসিক একটা বেয়ার মিনিমাম একটা তো তদন্ত করা দরকার। অ্যালিগেশন ভুল হতেই পারে, ভুলভাল অ্যালিগেশন কেউ করতেই পারে, কিন্তু সেটা ভুল যদি আপনি আগে থেকে বলে দেন তার মানে আপনার মধ্যে একটু এথিক্সের অভাব আছে। আপনাকে কিন্তু কিছু একটা তদন্ত করতে হবে, তারপর আপনি বলতে পারেন যে এটা ঠিক অ্যালিগেশন, এটা ভুল অ্যালিগেশন। আপনি শুরুতেই যদি বলে দেন এটা ভুল অ্যালিগেশন, তাহলে কিন্তু একটা মুশকিল থাকছে। এবার আসা যাক ইস্টবেঙ্গলের ব্যাপারে। এই যে বাজেটের ব্যাপারে ইস্টবেঙ্গল যে ব্যর্থ হয়েছে এই আইএসএল মরশুমে, এর পেছনে অনেকেই দায়ী, অনেকেই। কিন্তু আপনি কি রাজি এটা স্বীকার করতে যে আপনিও দায়ী তার মধ্যে? সেটা ম্যাক্সিমাম ফ্যান রাজি নয়। ম্যাক্সিমাম ফ্যান এটা বলতে রাজি নয় বা স্বীকার করতে রাজি নয় যে তারা অনেক ভুলভাল প্রপোজাল দিয়েছিল। তাদের প্রপোজাল শুনেছে বা শোনেনি সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তাদের অনেক চিন্তাধারা যে ভুলভাল ছিল সেটা তারা স্বীকার করতে পারে না। তাই তারা অন্য কোনো একটা ফ্যাক্টরকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করে,
যাতে করে তারা নিজেরা নির্দোষ থাকে। যেই ফ্যান এখন বলছে ধরুন বাজেট কম ছিল, তাকে জিজ্ঞেস করুন, ভাই তুমি তো আগের মরশুমে বলেছিলে ক্লেটনকে রাখার জন্য, তুমি কি তার জন্য কান ধরে ক্ষমা চাইবে? কান ধরে ছাড়ো, তুমি কি ভদ্রভাবে ক্ষমা চাইবে যে আমি এটা ভুল বলেছিলাম? বা যেই ফ্যান ধরুন বাজেট কম বলছে, তাকে বলুন, ভাই আমার তো মনে হয় তুমি বলেছিলে যে শুভেন্দু মান্ডিকে প্রমোশন দেওয়ার দরকার নেই, অতুলকে প্রমোট করা হোক। অতুল তো দেখা হলো একদমই বাজে খেলোয়াড়, তুমি তার জন্য ক্ষমা চাইবে? দেখবেন সে বলবে না না, মানে এটা আবার কি, মানে ইমামি বাজেট কম দিয়েছে। মানে আমরা সমস্ত ঘটনাকেই ডিজিটাল করে দেখতে চাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে সমস্ত কিছু সম্ভাবনায় যে সম্ভব সেটা ভাবতে রাজি নই। তো বাজেট যেমন, এটা ঠিক যে বাজেট আকাশ ছোঁয়া নয়, সুপার জায়ান্টের মতন নয়, বা মুম্বাইয়ের মতন নয়, কিন্তু এটাও ঠিক যে আইএসএলের অনেক টিমের থেকেই বাজেট বেশি ইস্ট বেঙ্গলের। কিন্তু বাজেটের সদ্ব্যবহার কি হয়েছে, সেখানে আপনার প্রশ্ন থাকতেই পারে, এবং সেই প্রশ্নটা যুক্তিসঙ্গত। সেখানে আপনার কাছে স্কোপ আছে ইমপ্রুভমেন্ট করার। এই যেমন ধরুন না, ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক নিয়ে একটু সমস্যায় ভুগলো তো, চুঙ্গাকে ঠিকঠাক করে গড়তে পারলো না কোয়াদ্রাতে না করতে পারাটাই স্বাভাবিক, যেহেতু কোয়াদ্রাতের কোচিং অভিজ্ঞতা নেই সেরকম। বিদেশে কোনো দিনও ওকে কেউ হেড কোচের দায়িত্ব দেয়নি, বা ডেভেলপমেন্টেরও দায়িত্ব দেয়নি কোনো দিন। নিতুদেরই একমাত্র মুরগি করতে পেরেছে। তো এই যে আপনার সেন্টার ব্যাক নিয়ে একটা প্রবলেম হলো, আপনি যে গোলকিপার প্রভসুকান গিল, তার ভাইকে খেলাতে পারলেন না। কিন্তু এটা কি মাথায় আছে যে কলকাতা লিগে যখন গুরসিমরাত সিং গিল, তাই তো ওর দাদা সেন্টার ব্যাক, সে আর শুভেন্দু মান্ডি খেলছিল, শুভেন্দু মান্ডিকে অনেক বেশি পরিণত লাগছিল, অনেক বেশি শিক্ষিত লাগছিল গুরসিমরাতের থেকে। কিন্তু না, গুরসিমরাতকে যেহেতু প্রথমে আইএসএল স্কোয়াডে সই করানো হয়েছে, তাই তাকে ওখানে রেখে দেওয়া হলো। অতুলকে কি এক কেমিক্যাল ইকুয়েশনে প্রমোশন দিয়ে দেওয়া হলো, শুভেন্দু মান্ডিকে ছাড়িয়ে দেওয়া হলো, বা বাধ্য করা হলো যাতে ও ফুটবল ছেড়ে চলে যায় চাকরি নিয়ে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হাতে। মানে কিছু কিছু ব্যাপারে আপনি কিন্তু আপনার যেই এক্সপেন্স, সেটাকে কিন্তু ভালো কন্ট্রোল করতে পারেন, মানে পারফরমেন্সটার সাথে আপোষ না করে। যেমন ধরুন এই বছর চাকুমান্ডি বলে একটা ছেলেকে ইস্টবেঙ্গল নিয়েছে রিজার্ভ টিমের জন্য। খুব বেশি দেখিনি খেলা ছেলেটার, তাই বলতে পারবো না। কিছু ঝলক দেখে মনে হলো ভালো হলেও হতে পারে, না দেখে আমি বলবো না। কিছু আমি ওই হাইলাইটস দেখে মনে হলো চেহারাটা কিন্তু খুবই ভালো ছেলেটা, 6 ফুটের বেশি লম্বা, সুঠাম দেহ। কিছু খেলার ঝলক দেখে মনে হলো ভালো হলেও হতে পারে। এখন আমার প্রশ্ন, যদি শুরুতেই দেখা যায় যে ভালো খেলছে, তাহলে আমাদের মধ্যে কি এতটা সততা আছে যে ওকে ইমিডিয়েটলি আইএসএলে প্রমোট করব? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই যে ধরুন জুনিয়র লেভেলে দুটো ছেলেকে দুম করে সই করে আনলো, গুইতে আর গুরনাজ। তাদেরকে এখন কোথাও লুকিয়ে রাখা যাচ্ছে না, কলকাতা লিগেও তো নয়। তাদেরকে ধরুন এই যে রানাঘাট, রায়গঞ্জ, বর্ধমান, মেমারি, এসব জায়গায় ছোটো ছোটো টুর্নামেন্টে খেলছে রিজার্ভ টিম, সেখানেও এদেরকে নামানো যাচ্ছে, মানে নামালেও সেখানে এরা খারাপ খেলছে। তো এদেরকে তো আনা হয়েছে, কিছু তো অন্তত পয়সা গেছে ক্লাবের। তারপর এদেরকে নভোটেল, যেমন কলকাতা থাকে একটা বিলাসবহুল হোটেলে রাখা হচ্ছে, নভোটেলে। এগুলো তো অর্থের অপচয়। আপনার কাছে তো ওদের থেকে বেটার লোকাল প্লেয়ার আছে, শ্যামল বেসরা থেকে শুরু করে অবশেষে একদম শেষে গিয়ে শ্যামলকে প্রমোশনটা দিল। এরকম আরও ছেলে আছে আপনার। আর ইস্টবেঙ্গল স্কোয়াডে না থাকলেও বাংলায় ছড়িয়ে ছিটে এরকম আছে ছেলেপিলে। তো এই ধরনের ধরুন জুনিয়র পজিশনের জন্য আপনি কেন অন্য রাজ্য থেকে ছেলে আনবেন, তাদেরকে 5 স্টার হোটেলে রাখবেন? আর এই 5 স্টার হোটেল রাখাই বা কেন? যে শ্যামল বেসরা একটা পান্ডুয়ার ছেলে, মানে যেখানে বড় হয়েছে ওখানে তো ফ্যানও ঠিকঠাক করে ঘোরে না, তাকে আপনি হঠাৎ 5 স্টার হোটেল রাখবেন কেন? এটা শুধু শ্যামলের কথা না, প্রত্যেকজনের ক্ষেত্রে বলছি।
আগে আপনি তাদেরকে একটা ভালো একটা থাকার জায়গা দিন, ধরুন নিউ টাউন বা সল্ট লেকে, দরকার হলে আপনি বড় থেকে অ্যাপার্টমেন্ট ভাড়া নিন। কোয়েসেরা মূলত সেটাই করা হয়েছিল। সে বড় অ্যাপার্টমেন্টে না 3-4 জন করে থাকবে এরা, খারাপ কি? সেখানে আপনি ভেতরে এসি টেসি সব ফিট করে দিন, একটা ভালো সুস্থ পরিবেশ আগে দিন। তারপর এই শ্যামলরা যদি বড় হতে পারে, ওরা নিজেরাই নয় বড় লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনে নেবে। আপনি এই মুহূর্তে তাদেরকে একটা বেসিক স্ট্যান্ডার্ড লিভিং ইনফ্রাস্ট্রাকচার দিন। ওরকম চাই না যে একদিন আপনি দূরে রেখে দিলেন, সে আপনার মেসে থাকে, পরদিন তাকে 5 স্টার হোটেলে তুলে দিলেন। এতটাও বাড়াবাড়ি ভালো নয়, বা এতটাও জাম্পও ভালো নয়। সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার মহিতোষ বা যাদের কথাই বলুন, পুরো টিমটার কথাই বলছি। কেন 5 স্টার হোটেল? কোচের তো বরঞ্চ 12 মাস থাকা দরকার। যেরকম হয় আমরা যারা বিদেশে চাকরি করি, আমাদের কাছে একটা নির্দিষ্ট ছুটি থাকে বছরে। কারো কাছে 4 সপ্তাহ, কারো কাছে 5 সপ্তাহ, কারো কাছে 3 সপ্তাহ, কারো কাছে বা 6 সপ্তাহ। তার মধ্যে আমাদেরকে দেশে যাওয়াটা ম্যানেজ করতে হয়। ওরকম নয় যে 5-6 মাস কলকাতায় থাকি আর আমেরিকায় বসে টাকা কামাই বা ইউরোপের কোনো দেশে বসে টাকা কামাই। মানে এই বিলাসিতা একমাত্র ইস্টবেঙ্গলের কোচদের দিয়েছে, তাও ওরকম কোচ যাদের কোনো কোচিং অভিজ্ঞতাই নেই সেই অর্থে। তো আপনাকে কিন্তু এই ব্যাপারে একটুখানি চিন্তাভাবনা করতে হবে যে কোন কোন ব্যাপারে আপনি কম্প্রোমাইজ করতে পারেন, কোন কোন ব্যাপারে করতে পারেন না। যেমন আমি যেহেতু অনেক দেশে থেকেছি, অনেক উন্নত দেশে থেকেছি, বেশ ধনী দেশেই তাদের মধ্যে ম্যাক্সিমাম, যেখানে তার মধ্যে অনেকগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে, মানে বেশ কিছু দেশে মানে তারা খুব জনপ্রিয় ফর ট্যুরিজম। তো ধরুন কলকাতায় কেউ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ওখানে বেড়াতে যাব, মানে কীভাবে যাবো ঠাবো, তো তাদেরকে আমি কিছু কিছু টিপস দিই। মানে কোন কোন ব্যাপারে আপনি খরচ করবেন আর কোন কোন ব্যাপারে খরচ না করলেও চলে, মানে সেটা আপনার হাতে। আপনি ধরুন কোনো একটা দেশে গেছেন বেড়াতে, সেখানে গিয়ে আপনি নিজে রান্না করে খাবেন নাকি আপনি হোটেলে খাবেন, সেটা নিতান্ত আপনার হাতে। তো সেরকম আপনি যখন একটা টিম বানাচ্ছেন, কিছু কিছু পজিশন আছে যেমন ক্রিটিক্যাল পজিশন, ম্যাক্সিমাম যেগুলো ধরুন বিদেশিদের পজিশন, 6টা বিদেশি, সেখানে কম্প্রোমাইজ করার সুযোগ কম, কেননা তারা বিশাল কন্ট্রিবিউটর আপনার টিমের পারফরমেন্সে। কিন্তু বাকি অনেক পজিশন আছে যেখানে কিন্তু এই মাঝারি ভারতীয় নেওয়ার কোনো অর্থই দাঁড়ায় না, যেখানে আপনার কিনা অর্থের টান রয়েছে একখানা। আপনার ধরুন সেন্ট্রাল মিডফিল্ড পজিশন, আপনি কিছু ব্যাকআপ প্লেয়ার চাইছেন ইন্ডিয়ান, সেখানে আপনার মহিতোষ তো আছেই। আপনি মহিতোষেতে খারাপ একটা প্লেয়ারকে নিয়ে আসবেন, তাকে 1,000 টাকা দেবেন, 5 স্টার হোটেলে রাখবেন, তারপর আপনি কান্নাকাটি করবেন ইমামি টাকা দিচ্ছে না, আপনার ফ্যানরা কান্নাকাটি করবে। ওই কান্নাকাটি সার হবে। ভাগ্যকে দোষ দেবেন, ইনভেস্টারকে দোষ দেবেন, ফ্যানরা ক্লাব কর্তাকে দোষ দেবে, ক্লাব কর্তারা ভাগ্যকে দোষ দেবে, এই হতে থাকবে। আপনাকে কিন্তু ফান্ডটা একটু বুদ্ধি করে খরচ করতে হবে। আপনার কাছে তন্ময় দাস ছিল গত বছর, শুরু থেকেই ছিল। আপনি কোথাকার একটা অজয় ছেত্রীকে নিয়ে এলেন পয়সা দিয়ে, তারপর তাকে লুকিয়ে রাখা যায় না, মানে 45 মিনিট রাখলে সে 2খানা হলুদ কার্ড খেয়ে যায়। তো এরকম ছেলে আরও থাকতে পারে, মানে আপনার কলকাতাতেই থাকতে পারে। সেগুলো একটু খুঁজতে হবে। আপনার পকেটে পয়সা নেই, মাথায় বুদ্ধি নেই, পায়ে দম নেই, মানে একটু যে পরিশ্রম করে খুঁজবেন তাহলে তো মুশকিল। আপনার কাছে অডেল টাকা থাকলে শুয়ে থাকবেন আর অর্ডার দেবেন, সব চলে আসবে বাড়িতে। আপনার কাছে অডেল টাকা না থাকলেও আপনি ভালো কিছু করতে পারেন জীবনে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে, শরীরটাকে নাড়াতে হবে, মাথাটাকে খাটাতে হবে, তাহলেই হবে। মানে একদম আপনি মানে 9th বয়ের বাজেট নিয়ে আপনি ফার্স্টকে টেক্কা দিতে পারবেন না, কিন্তু আপনার যদি 5th বয় বা 6th বয় বা 4th বয়েরও বাজেট হয়, আপনি ফার্স্ট বয়কে টেক্কা দিতে পারবেন। কিন্তু আপনি ওই 4th বয়ের বা 5th বয়ের বাজেট নিয়ে যদি শুয়ে বসে কাটান, ওই 9th হবেন, 10th হবেন, 11th হবেন, এরপর 12th হবেন, মহামেডান যোগ করলে হয়তো 13th হবেন। সকলে ভালো থাকবেন। আর যেগুলো বললাম ওইগুলো ব্যক্তিগত এক্সাম্পল বা উদাহরণ। আপনি আপনার মতন ভাবুন, আপনার মতন প্রশ্ন করুন এবং প্রশ্ন করতে থাকুন। আমার দৃঢ় বিশ্বাস যদি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট, সে আপনার নিতুকেই বলুন আর এই সাচির এই কী যেন সেটার নাম, রাহুল টোডি বলুন বা
ওই মুরলি মনোহর না কি আছে তার কথা বলুন বা ইমামি লোকদের কথা বলুন, এরা প্রত্যেকে যদি মাথাটা খাটায়, একটু বুদ্ধি ধরে, আর ওই যে বললাম সবারটা শুনবেন, সবার কথা নাচবেন না, সবার কথা নাচ শুনে নাচলে তো মুশকিল। আপনার মধ্যে একটা লিডারশিপ থাকা দরকার। আপনি বুঝুন কোনটা দরকার। পাবলিক নাচছে, পাবলিক চিল্লাচ্ছে, আর আপনি তার মুখে সেগুলো ফিট করে দিচ্ছেন, তাহলে মুশকিল আছে। সকলে ভালো থাকবেন।